সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ব্যবস্থাপনা সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায়টা হলো আমাদের ব্যবস্থাপনা নীতিমালা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ব্যবস্থাপনা নীতিমালা নামে যে টপিকটা আছে বা ব্যবস্থাপনা নীতি বা আদর্শ সমূহ বলে থাকি। এখানে যে হ্যান্ডিফেলের 14টি নীতি আছে, এই 14টি নীতির সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের জানতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ এন্ড এমসিকিউ। এখান থেকে প্রশ্ন আসলে আমাদেরকে অ্যান্সার করতে হবে, যার জন্য আমাদের 14টি নীতি আমাদের ওয়ান বাই ওয়ান আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি ব্যবস্থার নীতি বা আদর্শ সমূহ। প্রথম যেটা দেওয়া আছে আমাদের কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। এটা বলতে বোঝানো হয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে সকল কাজ, যেমন উৎপাদনের কাজ, ক্রয় কাজ, বিক্রয়ের কাজ, ভিন্ন ভিন্ন বিভাগের কাজ আছে। সকল কাজ আমরা একসাথে না করে সকল কাজটাকে ভাগ করে নিব। মানে টোটাল কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়ার যে নীতি তাকে বলে কার্য বিভাজনের নীতি অথবা কর্ম বিভাজন। এটা করলে কি হয়? এটা করলে হচ্ছে আপনার প্রতিটি বিভাগের কাজ আলাদা আলাদা করবে। যদি একসাথে করা হয় তাহলে দেখা যাচ্ছে সবগুলো কাজ এলোমেলো হয়ে যাবে। কে কার অধীনে কে কোথায় কাজ করবে, আর ডেস্ক কোনটা, এটা হয়তো এলোমেলো হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখন কাজ ভাগ করে নিব আলাদা আলাদা ডেস্কে, আলাদা আলাদা রুমে, আলাদা আলাদা বিভাগে, তখন আমরা বলতে পারবো যে আমাদের কাজটা সুষ্ঠু বা শৃঙ্খলা বজায় আসবে। 2 নম্বর, কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব মানে ক্ষমতা, দায়িত্ব মানে আমাদের উপর যেটা দেওয়া হবে কাজ করার জন্য সেটা। আর এই দুইটার সমতা করতে হবে, মানে হচ্ছে ব্যালেন্স রাখতে হবে। আপনাকে যতটুকু দায়িত্ব দিবে ঠিক ততটুকুই আপনাকে ক্ষমতা দিতে হবে, যাতে করে কাজটা আপনি আদায় করে নিতে পারেন। আপনাকে দায়িত্ব বেশি, ক্ষমতা কম দিয়েছে, তাহলে কিন্তু এই কাজটা আদায় হবে না। এইভাবে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। সেটাকে আমরা বলছি দায়িত্ব সমতা রক্ষণে, দায়িত্ব কর্তৃত্ব সমতা রক্ষণের নীতি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে 3 নম্বর, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন ও ডিসেন্ট্রালাইজেশন। এটা বলতে কি বুঝিয়েছে তারা? এটা বলতে সাধারণত বুঝিয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সকল ক্ষমতার উৎস যখন একজন ব্যক্তির হাতে থাকে বা কোন একটি ডিপার্টমেন্টের উপর থাকে, এবং তারাই অথবা তিনি সকল নীতি নির্ধারণ করে থাকেন এবং ক্ষমতা প্রয়োগ করে থাকেন, সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণের নীতি বলতে বোঝানো হয়েছে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সকল ক্ষমতার উৎস একজনের কাছে না থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতে থাকে, তারা আলাদা আলাদা করে সিদ্ধান্ত নিতে পারবে স্বাধীনভাবে, সেটাকে আমরা বলছি বিকেন্দ্রীকরণের নীতি। তো এই হচ্ছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ মানে হচ্ছে সকল ক্ষমতার উৎস এক জায়গায় থাকবে, তারা এই সকল সিদ্ধান্ত নেবে। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে সকল ক্ষমতার উৎস একজনের কাছে না থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে থাকবে। 2 নম্বর, 4 নম্বর, আদর্শ ঐক্যের নীতি। আহ, আদর্শ ঐক্যের নীতি বলতে বোঝানো হয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের একজন অধস্তন কর্মী, মানে হচ্ছে আমাদের একজন কর্মীর একাধিক বস থাকতে পারে, কিন্তু একটি কার্য সম্পাদন করার জন্য একজন কর্মীর একজন বস আদেশদাতা হবে। একাধিক বস আদেশ দিতে পারবেন না। যদি একাধিক বস আদেশ দেন তাহলে সেই কাজটা সম্পাদন হতে গেলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। মানে ওই কর্মীর কার আদেশ পালন করবে সেটা বোঝা যাবে না, বিশৃঙ্খলা পড়বে। এই কারণে আমরা বলছি একটি কার্য সম্পাদন করার জন্য একজন কর্মীর বস থাকবে একজন, এবং দিস ইজ কল দ্য প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। নির্দেশনা চিহ্নিত, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ ডিরেকশন। এটা বলতে বোঝানো হয়েছে আমাদের যে পূর্বের পরিকল্পিত পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা যে শ্রমিক কর্মীদেরকে আবার নতুন করে দিক নির্দেশনা দিয়ে কাজ আদায় করিয়ে নেয়, সেটাকে আমরা বলছি নির্দেশনা চিহ্নিত নীতি। তাহলে কি বললাম? পূর্বের পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী শ্রমিক কর্মীদেরকে আবার নতুন করে আদেশ নির্দেশ দান করা, আগে আমরা নির্দেশনা ঐক্য নীতি বলি, ইংলিশে বলি ইউনিটি অফ ডিরেকশন। একতাই বল, প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা বলতে বোঝানো সে প্রতিষ্ঠানের সকল বিভাগ অথবা সকল ব্যক্তি পর্যায়ে যারাই আছি না কেন, আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করব, কেউ যেন বিচ্ছিন্ন হয়ে না থাকি। কারণ
একসাথে হয়ে কাজ করলে সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। জোড়াময় শিক্ষা নীতি খুব গুরুত্বপূর্ণ জায়গায় 2 নম্বর প্রশ্নের জন্য আসে। প্রতিষ্ঠানের সকল বিভাগ এবং উপবিভাগগুলোকে এমন করে সুন্দর করে সাজানোর একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারেন আপনার অধস্তনকে, আপনার ঊর্ধ্বতনকে, আপনি কার নিকট থেকে আদেশ পাবেন, কার নিকট আপনি জবাবদিহিতা করবেন, এমন একটা শিকল তৈরি করব, এবং যাকে আমরা বলি জোড়াময় শিকল নীতি। তার মানে প্রতিষ্ঠানের সকল বিভাগ এবং উপবিভাগগুলোকে সুন্দর করে দায়িত্ব কর্তৃত্বের প্রবাহের উপর ভিত্তি করে সাজানো, সেটাকে আমরা হচ্ছে জোড়াময় শিকল নীতি, ইংলিশে বলি স্কেলার চেইন। 8 নম্বর দেওয়া আছে নিয়মানুবর্তিতার নীতি। কিসের নীতি? নিয়মানুবর্তিতা, প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নিয়ম কানুন রয়েছে। সেই ভিন্ন ভিন্ন নিয়ম কানুন মেনে চলার যে নীতি, তাকে আমরা বলি নিয়মানুবর্তিতার নীতি। আহ শৃঙ্খলার নীতি, অর্ডার। হ্যাঁ, শৃঙ্খলার নীতি কি? এটা 2 নম্বরের জন্য আসে। অনেকে শৃঙ্খলা কি এটার উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করে দেয়। আসলে মূলত শৃঙ্খলার নীতি বলতে তা বোঝায় না, নিয়ম কানুন মেনে চলে সেটাকে শৃঙ্খলা বোঝায় না। নিয়ম কানুন, শৃঙ্খলার নীতি বলতে বোঝানো হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যক্তি যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দেওয়া, এবং যে মেশিন অথবা যন্ত্রপাতি যেখানে স্থাপন করলে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যাবে সেটা সেখানে স্থাপন করা, এইটাকে বলা হচ্ছে শৃঙ্খলার নীতি। আমি আবার বলছি, যে ব্যক্তি যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দেওয়া, আর যে যন্ত্রপাতি যেখানে স্থাপন করলে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যাবে তাকে শৃঙ্খলার নীতি বলা। ঠিক আছে, তাহলে এ হচ্ছে প্রিন্সিপাল অফ ওয়ার্ডার। এরপর দেখিয়ে দেওয়া হচ্ছে পারিশ্রমিকের নীতি। হেনরি ফেল বলেছেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে একজন শ্রমিক কর্মী শুধু কাজ করবে শুধু বেতনের আশায় না, বেতনের পাশাপাশি তাকে আরো কিছু সুযোগ সুবিধা দিতে হবে। যেমন কি কি? সেই সুযোগ সুবিধাগুলো হলো আহ আপনার বেতনের পাশাপাশি বোনাস দিতে হবে, বেতনের পাশাপাশি তাকে অন্যান্য সুযোগ সুবিধা যেমন যাতায়াত ভাতা, বাসস্থান ভাতা, আদার্স আরো অগ্রিম সুবিধা, এই ধরনের সুবিধা দিতে হবে। এটাকে আমরা বলছি পারিশ্রমিকের নীতি। সাম্যের নীতি, প্রিন্সিপাল অফ ইকুইটি। সাম্য মানে হচ্ছে সমান। ব্যবসা প্রতিষ্ঠানের সকলকে আমরা সমান চোখে দেখবো, বা সকল বিভাগকে আমরা এমন ভাবে ট্রিট করবো যাতে করে সকলের কাছে এটা সমান গ্রহণযোগ্য হয়। তার মানে কাউকে বেশি কাউকে কম দেখতে পারা, বা দায়িত্ব বেশি দেওয়া কম দেওয়া, এটা কখনো যেন না হয়। হ্যাঁ, সাম্য, সমান। চাকরির স্থায়িত্বকরণের নীতি খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্টাবিলাইজেশন অফ সার্ভিস। আমার চাকরি যদি কখন চলে যায় এরকম যদি দুশ্চিন্তা আমি ভুগি, তাহলে কিন্তু আমার কাছ থেকে ভালো আউটপুট পাওয়া যাবে না। তাই হেনরি ফেল বলেছেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে যদি আমরা চাকরি করি সেখানে তাদেরকে চাকরির স্থায়িত্বকরণ দিতে হবে, স্থায়িত্বকরণ ফলো করে নিতে হবে। কারণ হচ্ছে এটা নিশ্চিত হলেই আপনার কর্মীরা আপনার প্রতি অনুগত হবে, আর এবং তারা দুশ্চিন্তা দূর হবে এবং কাজের প্রতি মনোযোগ হবে, আর কাজের প্রতি মনোযোগ হলে তাদের উৎপাদনশীলতা বাড়বে। আর এটিকে আমরা হচ্ছে চাকরি স্থায়িত্বকরণের নীতি। 13 নম্বর পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্যোগের নীতি। কিসের নীতি? উদ্যোগের নীতি। ব্যবসা প্রতিষ্ঠানের সকল কর্মীদেরকে আমরা স্বাধীনতা দিব। কিসের জন্য স্বাধীনতা? তারা যেন নিজ নিজ জায়গা থেকে নতুন নতুন চিন্তা চেতনা ও নতুন নতুন উদ্যোগ তারা গ্রহণ করতে পারে, এবং সেই উদ্যোগ এবং চিন্তা চেতনা গুলো হতে হবে আমার প্রতিষ্ঠান কেন্দ্রিক। তারা উদ্যোগ গ্রহণ করার পর আমার কাছে নিয়ে আসবে, তারপর সেগুলো আমি যাচাই বাছাই করবো, আমি ইমপ্লিমেন্ট করব। যদি কি বলে, ইমপ্লিমেন্ট করার পর যদি সাকসেস হয় তাহলে তাদেরকে আমি সেখানে পুরস্কৃত করবো। তাহলে এটাকে আমরা বলছি উদ্যোগের নীতি। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রিন্সিপাল অফ সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। এখানে সাধারণ স্বার্থ বলতে বৃহৎ স্বার্থ, আর নিজস্ব স্বার্থ বলতে ক্ষুদ্র স্বার্থকে বোঝানো হয়েছে। তাহলে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগের নীতি। আবার বুঝেন, এখানে সাধারণ স্বার্থ বলতে আমার বৃহৎ স্বার্থ, আর নিজস্ব স্বার্থ মানে ক্ষুদ্র স্বার্থ। সাধারণ স্বার্থ বলতে প্রতিষ্ঠানের স্বার্থকে বুঝিয়েছে, আর নিজস্ব স্বার্থ বলতে একজন ব্যক্তি বা কর্মীর স্বার্থকে বুঝিয়েছে। যখন দুইটা স্বার্থ আমাদের সামনাসামনি আসবে, তখন আমরা কর্মী হয়ে আমাদের স্বার্থটা ত্যাগ করব কিসের জন্য?
আমাদের প্রতিষ্ঠানের স্বার্থটা আগে দেখবো এই ভেবে। তাহলে প্রতিষ্ঠানের এমন কোন সিচুয়েশন যদি আসে, ব্যক্তি কেন্দ্রিকতার যে স্বার্থ আছে সে স্বার্থকে আমরা ত্যাগ করবো, আবার সাধারণ স্বার্থের জন্য বা জেনারেল ইন্টারেস্ট যেটাকে আমরা বলেছি, প্রতিষ্ঠানের স্বার্থকে বিবেচনা করে নিজের ক্ষুদ্র স্বার্থটা ত্যাগ করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানে অনেক বড় বড় প্রজেক্ট গুলো রক্ষা হয়ে যায়, প্রতিষ্ঠানের টিকে থাকে। আর যদি সেখানে যদি নিজের ক্ষুদ্র স্বার্থ বিবেচনা করে, তাহলে প্রতিষ্ঠানের জন্য অনেক নেগেটিভ বার্তা বয়ে নিয়ে আসে। এই কারণে হ্যান্ডি ফেল বলেছেন, আপনি যেমন প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পারিশ্রমিকের নীতি ভোগ করবেন, আপনি যেমন সেখানে চাকরি স্থিতিকরণের নীতি ভোগ করবেন, সবকিছুই আপনি পাবেন। তাহলে আপনার যখন প্রতিষ্ঠান এবং আপনার কর্মীর স্বার্থটা আসবে, তখন আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি নজর দিতে হবে সবার আগে। তো এই হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এবং এই হচ্ছে হ্যানিফেলের 14টি নীতি। হ্যানিফেলের 14টি নীতি প্রদান করা হয়েছে 1916 খ্রিস্টাব্দে তার একটা বইতে। তো উনি এই বইতে এই 16টি নীতি তিনি প্রদান করেছেন। সো ধন্যবাদ সবাইকে। আপনারা জানাতে পারেন আপনাদের যদি কোনো জানা থাকে, প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে বলবেন। আমি ওই ধরনের ক্লাস নিব বা ওই টপিকের ক্লাস নিব। এটা মনে হয় ভালো হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে।